দীপা, রীতা, ভূমিকা, নেহা এবং পূজা 5 বউ তাদের গ্রাম ছেড়ে শহরে এসেছিল, কারণ তাদের স্বামীরা শহরের একটি ফ্যাক্টরিতে কাজে যেত এবং এখানে তাদের থাকা খাওয়া খুব অসুবিধা হচ্ছিল। বাইরে থেকে খাবার কিনে খেত ঠিকই, কিন্তু ঘরের মতো তারা পেত না। তাই তারা ছোট একটা বাড়ি ভাড়া নেয় এবং সবাই মিলে একসাথে বসবাস শুরু করে। এদিকে গ্রাম ছেড়ে শহরে এসে এখানকার জীবনযাত্রা নিয়ে 5 বউ কথাবার্তা বলতে শুরু করে। শহর গ্রামের থেকে একেবারে আলাদা। এখানে সব কিরকম যেন পরপর, কারোর সাথে কারোর মিল নেই, কেউ কখনো দাঁড়িয়ে চারটে কথাও বলে না, যেন একসাথে থেকেও সব আলাদা আলাদা। হ্যাঁ, এখানকার জীবনটা না বড্ড বেশি একঘেয়ে, সময় তো কাটতেই চায় না। আর দেখো, গ্রামে কিভাবে সময় কেটে যেত কিছু বুঝতেই পারতাম না। আরে সেসব তো তবু মানা যায়। আমার তো অদ্ভুত লাগে এটা ভেবে যে এখানে সবকিছু কিনে খাওয়া হয়, জল পর্যন্ত টাকা দিয়ে পাওয়া যায়। একটা সামান্য ধনেপাতা কিনতে গেলে সেই বাজারে যেতে হবে। আর আমাদের গ্রামের ব্যাপারটা কেমন ছিল বলো? আমরা ধান, চাল, সবজি সবকিছু নিজেরাই উৎপাদন করতাম। মাঠ থেকে টাটকা টাটকা শাক তুলে এনে রান্না করতাম, শুদ্ধ খাবার আর শুদ্ধ জল পান করতাম। মনও কত ভালো থাকতো। আর শহরে এসে যেন সবকিছুটাই পাল্টে গেছে। হ্যাঁ, এই কথাটা তো একেবারে ঠিক। শহরের মানুষজন সবকিছু কিনেই খায়। কাঁচা লঙ্কা, ধনেপাতা এগুলো যে কিনে খেতে হবে তা কিন্তু আমি বাপের জন্মেও ভেবে দেখিনি। সারাদিন ঘরের ভেতরে বসে আছি আর একে অপরের মুখ দেখছি, কিন্তু কিছু উপায় তো নেই। এভাবেই তো আমাদের দিন কাটাতে হবে। 5 বৌমা তাদের শহরে নতুন জীবন নিয়ে খুব একটা খুশি ছিল না, কারণ সবসময় তারা চাষবাস, পশুপালন এইসব নিয়েই বড় হয়েছে। এখন হঠাৎ করে খাঁচায় বদ্ধ জীবন তাদের কাছে অসহ্য হয়ে উঠেছিল। একদিন রীতা ছাদে কাপড় শুকনো করছিল। এমন সময় সে দূরে একটি ছাদে কয়েকটি ফুলের গাছ দেখতে পায়। ভালো করে লক্ষ্য করে দেখে সেখানে নানান রকমের রং বেরঙের ফুলের গাছ লাগানো হয়েছে এবং খুব সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। নিচে নেমে এসে তার বাকি 4 জাকে সেখানে ডেকে আনে এবং সেই ফুল গাছগুলোকে দেখিয়ে বলে, দিদি দেখো, ওই বাড়িতে ওরা কি সুন্দর সুন্দর ফুল চাষ করেছে। এই মরশুমে টগর, বেল, ডালিয়া আরো কত কি গাছ, সবকিছু টবে লাগিয়েছে। কি দারুণ লাগছে বলো? হ্যাঁ, বেশ সুন্দরই তো লাগছে। তাহলে এখানেও মানুষজন গাছপালা লাগায়। আচ্ছা, আমরা যদি আমাদের ছাদে এভাবে কিছু গাছপালা লাগাই তাহলে কেমন হয়? এই ধরো না, লঙ্কা, টমেটো, বেগুন, ধনেপাতা এইসব সাধারণ কিছু চারা গাছ যদি ছাদে লাগিয়ে ফসল ফলাতে পারি তাহলে কিন্তু অন্তত এইসব ছোটখাটো জিনিসের জন্য আমাদের রোজ রোজ বাজারে ছুটতে হবে না। দিদি, তুমি কিন্তু কথাটা একদম ঠিকই বলেছো। ছাদে কিন্তু অনেকটাই জায়গা আছে, ওখানে তো এইসব ছোটখাটো চারা গাছ লাগানো যেতেই পারে। চলো আজই আমরা বাজারে গিয়ে ছোট চারা গাছ আর বীজ কিনে আনি। এরপর 5 বউ খুশি মনে বাজারে যায় এবং তাদের পছন্দ মতো কিছু ভালো ভালো চারা গাছ এবং বীজ কিনে নিয়ে আসে। বাড়িতে এসে তারা চিন্তা ভাবনা করে দেখে যে তাদের কাছে চারা গাছ লাগানোর মতো বেশি টব নেই। তারা সঙ্গে যে কটা এনেছিল তাতে গাছগুলো পুঁতে দেয়। এরপর বলে, দিদি, টবের দাম তো অনেক বেশি, আমরা সমস্ত টাকা খরচ করে ফেলেছি, এখন তো আর নতুন করে টবও কেনা যাবে না। বাকি দানাগুলো কি হবে দিদি? তারা যখন এইসব নিয়ে চিন্তা ভাবনা করছিল তখনই বাইরে থেকে রীতা একটি বস্তায় করে 1 বস্তা বোতল নিয়ে ঘরে ঢোকে। নাও, এবার আমাদের সমস্যার সমাধান হয়েছে। আমি জানতাম এই কটা টবে সব কটা গাছ লাগানো যাবে না, এজন্য আমি বাইরে রাস্তার ধারে আবর্জনা স্তূপ থেকে অনেক বোতল কুড়িয়ে এনেছি। এই বোতলের মুখগুলোকে কেটে এতে চারা গাছ লাগানো যাবে, দানাও লাগানো যাবে। সত্যি সত্যি খবরের কাগজ পড়ে পড়ে তুমি কিন্তু একটা খুব ভালোই আইডিয়া দিতে পারো। এবার তো আমরা এই বোতলগুলোকেই বাড়ির বাইরে বাউন্ডারির মতো দিয়ে গাছ লাগাতে পারবো। এতে করে বাড়িটাও দেখতে সবুজ সবুজ হবে আর অনেকটা বেশি জায়গাও পাওয়া যাবে। এভাবেই 5 বৌমা তাদের উপস্থিতি বুদ্ধিকে কাজে লাগিয়ে ছাদে, বাড়ির বাউন্ডারিতে, ব্যালকনিতে নানান জায়গায় চারা গাছ এবং দানা লাগায়। কিছুদিনের ভেতরেই চারা গাছগুলো বড় হয় এবং দানাগুলো থেকে গাছ বেরোয়। নানান ধরনের শাকসবজি এবং ফুলে সারা বাড়ি ভরে যায়, যার ফলে 5 বৌমা খুশিতে আত্মহারা হয়ে ওঠে। দিদি দেখো, টমেটো গাছে কি সুন্দর ফুল এসেছে, আর কাঁচা লঙ্কাগুলো কত ছোট ছোট আর সুন্দর সুন্দর। এদিকে লাল লঙ্কাগুলো মনে হচ্ছে খুব বেশি ঝাল হবে। ছাদের উপরে বেগুন গাছগুলো দেখেছো? ওগুলোতেও না ছোট ছোট বেগুন ধরেছে। আমার মনে হয় 3-10 পর ওগুলোকে তুলে খাওয়া যাবে। কিছুদিন পর থেকে 5 বৌমা তাদের ছাদ বাগান এবং বাড়ির চারিদিক থেকে সবজি তুলে নিয়ে রান্না করতে থাকে এবং আনন্দ করে মজা করে খায়। এইসব দেখে প্রতিবেশীরা নানান ধরনের কথা বলা শুরু করে।
এই তুই লক্ষ্য করেছিস এই গাইয়া মেয়েগুলো আমাদের শহরের কি অবস্থা করেছে? চারিদিকে গাছপালার জঙ্গলে ভরে দিয়েছে। আরে আর বলো না, সারা জীবন ধরে গ্রামে চাষবাস করা মানুষ, এরা কি এখানে শান্তিতে থাকতে পারবে? যখনই দেখো সারাদিন এরা গাছপালার পেছনেই পড়ে রয়েছে। বাড়িটাকে কি করে রেখেছে একেবারে। এদের এই বাড়ির জন্য আমাদের এলাকার পুরো শোটাই নষ্ট হয়ে গেছে। তুমি ঠিকই বলেছো। জানো, পরশুদিন এখানে একটা গরু ঢুকে পড়েছিল। ওই যে সামনে ওরা ফুলকপির গাছ লাগিয়েছে, ওটা দেখে গরুটা আর যেতে চাইছিল না। তারপর দেখি ওদের মেজো বউটা ঘর থেকে বেরিয়ে কিসব পাতা টাতা ওকে খেতে দিল। ওই দেখো আবার ওই গরুটা এদিকে আসছে। এরা কি শুরু করলো বলো তো? এসব গরু ছাগল এখন কি আমাদের এলাকায় ঢুকে ঘুরে বেড়াবে? না না, এসব অত্যাচার আর সহ্য করা যাবে না। আমাদের কমিউনিটিকে জানাতে হবে, ওরা এদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে। রাস্তাঘাটে গোবরের গন্ধে হাঁটা যায় না। ভালো পরিষ্কার জায়গাটাকে একেবারে পুরো আবর্জনার স্তূপ করে ফেলেছে। এভাবেই কিছু প্রতিবেশী তাদের বিরুদ্ধে নানান রকমের কথাবার্তা বলে এবং তারা কমিউনিটিকে এ বিষয়ে জানায়। অন্যদিকে কিছু প্রতিবেশী এমনও ছিল যারা তাদের এই পরিশ্রম দেখে খুবই খুশি হয় এবং তারা তাদের সঙ্গে এই নিয়ে কথাবার্তাও বলে। বোমা, তোমরা এই লাল নোটে গাছগুলো আর পুদিনা গাছগুলো কিভাবে লাগিয়েছো গো? জানো, আমাদের প্রত্যেক দিন পুদিনা লাগে। বাড়িতে যদি কিছু চারা লাগাতে পারি তাহলে তো রোজ রোজ বাজারে গিয়ে কিনে খেতে হবে না। বাড়ির একেবারে টাটকা ফ্রেশ পুদিনা পাওয়া যাবে। কাকিমা, আপনি আমার সাথে চলুন, আমি আপনাকে খানিকটা পুদিনা গাছ দিচ্ছি। আপনি ওটাকে একটা ভালো টবে লাগিয়ে দেবেন আর সকাল সন্ধ্যে একটু জল দেবেন। আর হ্যাঁ, বেশি রোদের মধ্যে রাখবেন না, একটু ছাওয়াতে রাখবেন। দেখবেন দিন 10 মধ্যে ভালোভাবে গাছ ধরে যাবে। দিদি, আমাকে একটু ধনে পাতা দাও না গো, রান্না চাপিয়ে দিয়েছি। আর এখন দেখছি বাড়িতে ধনে পাতাও নেই। এক মুঠো ধনে পাতার জন্য কাকে আবার বাজারে পাঠাবো বলো তো? এমনিতেও বাড়িতে কেউ নেই। আরে বাবা, অত কথা বলার কি আছে? সামনেই তো ধনেপাতা লাগানো আছে। তোমার যেটা দরকার তুমি সেটা তুলে নিয়ে নাও। আর শোনো, তোমাকে আজ থেকে বাজার থেকে ধনেপাতা কিনে আনতে হবে না। আমাদের এখানে অনেক গাছ আছে। যখন যেটা দরকার হবে একটু করে তুলে নিয়ে যাবে। এত সবজি কি আর আমরা একা খেতে পারবো? আশেপাশের লোকজনও যদি একটু একটু খায় তাহলে আমাদেরও তো ভালো লাগবে। আরে দূর, এক আধবার নিয়ে যাওয়া ঠিক আছে, রোজ রোজ কি আর এভাবে চাওয়া যায়? আমারও তো খারাপ লাগে বলো। তোমরা কষ্ট করে সব গাছ লাগিয়েছো আর আমি রোজ রোজ তোমাদের কাছ থেকে চেয়ে রান্না করব? হ্যাঁ গো দিদি, আমরা গ্রামে তো এরকমই করতাম। ওখানে একজন কিছু চাষ করলে 5 জন খেত। এভাবেই তো আমরা বসবাস করে এসেছি। বিশ্বাস করো, এতে আমাদের কোনো অসুবিধা হয় না, বরং আমাদের ভালোই লাগে। চাষবাস করার ফলে একদিকে যেমন তাদের ভালোভাবে সময় কেটে যেত, অন্যদিকে প্রতিবেশীদের সঙ্গে তাদের সম্পর্ক খুব ভালো হয়ে ওঠে। সারাদিন সবাই এসে গল্প গুজব করে, কথা বলে এবং বেশ আনন্দের সঙ্গে তাদের দিন কাটে। কিন্তু কয়েকদিন পর কমিউনিটি থেকে নোটিশ আসে যে তাদের গাছপালা লাগানো বন্ধ করতে হবে। নোটিশ দেখে 5 বৌমার মন খারাপ হয়ে যায়। সন্ধ্যাবেলা তারা বাকিদেরকে এ বিষয়ে বলে। দেখুন না মাসিমা, আমার মনে হয় ওই সামনে বাড়ির ওরা 2 জন আছে না, ওরাই আমাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে। এখানে নোটিশে বলা হয়েছে আমরা যেন শীঘ্রই আমাদের সমস্ত গাছপালা তুলে ফেলি। গাছপালা লাগানোর ফলে নাকি এলাকায় নোংরা বাড়ছে। ওরা তো ওরকমই সারা জীবন মানুষের পেছনে লেগেছে, কারোর ভালো ওরা দেখতে পারে না। দাঁড়াও, আমি আজই বাকিদেরকে এ বিষয়ে জানাচ্ছি। এভাবে দিনের পর দিন চুপ করে থাকলে ওরা আরো বেশি মাথায় উঠবে। আজ কমিউনিটিতে গিয়ে কমপ্লেন করেছে, কালকে পুলিশের কাছে গিয়ে করবে না তার কি মানে আছে? তার আগে ওদের বন্দোবস্ত আমরা করব। হ্যাঁ মাসি, চলো আজকেই আমরা ওদের বিরুদ্ধে একটা কমপ্লেন করে আসি। কত কমপ্লেন করতে শিখেছে না, আমরাও দেখে নেব। এভাবেই সবকিছু শুনে সবাই রেগে গিয়ে কমিউনিটিতে যায় এবং সেই 2 মহিলার বিরুদ্ধে উল্টে কমপ্লেন করে আসে, যার ফলে কমিউনিটি থেকে পুরো নোটিশ সরিয়ে নেওয়া হয় এবং ওই 2 মহিলাকে ডেকে প্রশ্ন করা হয় এবং তাদেরকে ধমক দিয়ে বলা হয় তারা যেন এর পরে এইসব ভুলভাল তথ্য না ছড়ায়। এর ফলে মহিলা 2 জন ভয় পেয়ে যায় এবং সবার কাছে হাত জোড়ো করে ক্ষমা চায়। তোমরা আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদের ভুল হয়েছে। আসলে ওই গরুগুলো কদিন খুব বিরক্ত করেছিল, সেই জন্যই আমরা এরকম কমপ্লেন করেছি। কাকিমা, আপনাদের যদি সমস্যা ছিল তাহলে তো আপনারা একবার আমাদের সাথে কথা বলতে পারতেন। আমরা নিজেরাই এই ব্যাপারের কিছু একটা সমাধান বার করে নিতাম। ঠিক আছে, এবার থেকে আমি বেঁচে যাওয়া সব শাকসবজি আর পাতা দূরের গলির কোণে গরুদেরকে দিয়ে আসবো। আপনাদের কোনো সমস্যা হবে না আর আমাদেরও হবে না। এভাবেই তারা নিজেদের মধ্যে সবকিছু মিটমাট করে নেয় এবং আবার সবকিছু আগের মতো হয়ে যায়। 5 বউ মনের খুশিতে তাদের চাষবাস চালিয়ে যায়।
এবং সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। নন্দিতা দেবী তার 4 ছেলে সৌমেন, অর্ণব, ঋদ্ধিমান ও রিতেশকে নিয়ে সন্তোষপুর নামক গ্রামে বাস করতেন। নন্দিতা দেবীর ছোট 2 ছেলে বিদেশে চাকরি করত, আর বড় 2 ছেলে গ্রামেই ফ্যাক্টরিতে কাজ করত। নন্দিতা দেবীর স্বামী ঋষিকেশ বাবু 8 বছর আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তারপর থেকে নন্দিতা দেবী তার ছেলেদেরকে একাই অনেক কষ্ট করে বড় করে তুলেছেন। এমনই একদিন নন্দিতা দেবী মনে মনে ঠিক করেন তার বড় 2 ছেলের বিয়ে দেবেন। তাই তিনি বলেন, সৌমেন, অর্ণব, তোমাদের জন্য পাশের গ্রামে 2 মেয়ে দেখেছি, বিয়ে দেব বলে। বড় বউয়ের নাম কাকুলি আর মেজ বউয়ের নাম সঞ্চিতা। আমার 2 বৌমাই ভারী সুন্দর দেখতে, ইচ্ছে করলে তোমরাও দেখে আসতে পারো। আমি তো পাকাপাকি করে ফেলেছি, বিয়ে ওখানেই হবে। পাশের গ্রাম থেকে ঠাকুর মশাই আসে না, উনি সম্বন্ধগুলো নিয়ে এসেছিলেন। ঘরোয়া গরিব মেয়ে, এরকম মেয়েরাই ভালো সংসার করতে পারবে। না মা, আমাদের আর যাওয়ার দরকার নেই। তুমি যখন পছন্দ করেছো, অতি আমাদের পছন্দ। তুমি কি তাছাড়া আমাদের জন্য খারাপ মেয়ে পছন্দ করবে? নিশ্চয়ই দেখতে খুব সুন্দর হবে। দাদা তো ঠিকই বলেছে, তুমি কি আমাদের জন্য খারাপ দেখবে? তুমিই তো নিয়ে ওদের সঙ্গে থাকবে। তুমি তোমার মতো একটা পছন্দ করে নিয়ে আসো, এতে করে আমাদের আর কিছু বলার নেই। যাক বাবা, তোদের কথাই শুনে আমার বুকটা ভরে গেল। সামনের মাসে ভালো লগ্ন দেখে বিয়েটা সেরে ফেলি, আর দেরি করেই বা কি হবে। আমি আর একা একা সংসারের এত কাজ করতে পারছি না। এবার তো আমার বয়স হচ্ছে নাকি। ঠিক আছে মা, তুমি যেটাও করবে আমরা তাতেই রাজি। তোমার কথা কি আমরা ফেলতে পারবো? ঠিক আছে মা, তাই করো। তুমি বরং দেখে শুনে বিয়ের দিনক্ষণ সব ঠিক করে আসো, তারপর আমাদের জানাবে, কেননা আমাদেরও তো অফিসে ছুটি নিতে হবে না। এরপর নন্দিতা দেবী ঠাকুর মশাইকে নিয়ে ভালো দিনক্ষণ দেখে একটা বিয়ের তারিখ করে নেয়। তারপর বিয়ের দিন এসে গেলে নন্দিতা দেবীর 2 ছেলে 2 গ্রামের মেয়েকে বিয়ে করে বাড়ি নিয়ে আসে। পরের দিন, আমার বৌমাদের মুখখানা ভারী সুন্দর, নিশ্চয় ব্যবহারও সুন্দর হবে। আমি তো আর খারাপ দেখে আনবো না, আমার চোখ ঠিক মানুষকেই চিনতে পারে। আজ থেকে আমার সংসারের দায়িত্ব তোমাদের 2 বৌমার হাতেই দিলাম। আমি আর কোনো দায়িত্ব নেব না, যা করবে তোমরাই করবে। এত বড় বাড়ি, রান্নাঘর, আমার বড় বড় 2 গরু আছে, তাদের নাম মুনিয়া ও বল্টু, আর মুরগিও আছে। এসব দায়িত্ব তোমাদেরকেই নিতে হবে কিন্তু। ঠিক আছে মা, আমরা আপনার সংসারের সমস্ত দায়িত্ব নিলাম, আপনি কিছু চিন্তা করবেন না। আপনি শুধু আমাদেরকে নির্দেশ করবেন, আর আমরা আপনার নির্দেশ মতোই কাজ করব। আমি বাপু ওইসব নির্দেশ করতে পারবো না, যা করবে তোমরাই করবে। আমি আজ থেকে নিশ্চিন্তে খাবো আর ঘুমাবো। ঠিক আছে মা, আপনি একদম চিন্তা করবেন না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি আর দিদি মিলে আপনার পুরো সংসারটাকে গুছিয়ে আমাদের মতো করে নেব, আর আপনার বাকি 2 ছেলেরও দায়িত্ব নিয়ে নেব, কারণ আমরা তো তার বৌদি হই, তাই না? ঠিক আছে, তাই হবে। তা আজকে তোমরা কি রান্না বান্না করবে? নিজেরা ঠিক করে নাও তাড়াতাড়ি, কারণ আমার ছেলেদের আবার কাজে যাওয়ার সময় হয়ে গেছে। যা করবে চটপট করে করে টেবিলে সাজিয়ে দাও, ছেলেরা এখনই রেডি হয়ে চলে আসবে। তারপর শাশুড়ির কথা মতো কাকুলি ও সঞ্চিতা চটপট সকালের ব্রেকফাস্ট বানিয়ে টেবিলে রেডি করে ফেলে। তাদের স্বামী ও 2 দেওর একসঙ্গে খাওয়া দাওয়া করে অফিসের পথে রওনা দেয়। তারপর সারাদিন দুজনে সমস্ত কাজ কমপ্লিট করে। এমনই সময় কাকুলি বলে, সারাদিনে সমস্ত কি যে কাজ করলাম কিছুই তো বুঝতে পারলাম না। আমাদের বাড়িতে মশলা বাটতে হতো, কাপড়ে সোডা দিয়ে কাচতে হতো, ঘর নাতা দিতে হতো, এখানে তো সব চটপট হয়ে যাচ্ছে। হ্যাঁ গো দিদি, মশলা তো এই শহরেই মেশিনেই বাটা হয়ে যাচ্ছে। কাপড় তো ওই যে একটা বক্সের মতো মেশিন, ওতে দিলেই তো আপনা আপনি কাঁচা হয়ে যাচ্ছে। আর এ তো সব পাথরের ঘর, মাটি তো কিছুই নেই, ঝাড়ু দিয়ে লাঠি দিয়ে মোছা হয়ে যাচ্ছে, কোনো সমস্যাই নেই। আসলে নন্দিতা দেবী গ্রামের মধ্যে বাস করলেও খুবই নামি দামি পরিবারের মানুষ ছিলেন। ছেলেরা সমস্ত কিছু উন্নত মানের জিনিসপত্র ঘরে এনে রেখে দিয়েছিল, যাতে করে একা মায়ের কোনো কষ্ট না হয়। মায়ের সব সুবিধাই করে দিয়েছে ছেলেরা। তাই কাকলি ও সঞ্চিতা আগে কখনোই এই জিনিস দেখেনি বলে শ্বশুর বাড়িতে এসে অবাক হয়ে যাচ্ছে। এসব কি ধরনের জিনিস, শুধু সুইচ টিপলেই সব হয়ে যায়। এই সঞ্চিতা, এবার চল মুনিয়ার বল্টুকে কিছু খাবার দিয়ে আসতে হবে।
হ্যাঁ দিদি, এবার দুধ দুইবার সময় হয়ে গেছে, চলো যাওয়া যাক দেখি। দুই বৌদির একজন গরুকে খাওয়াচ্ছে আর একজন দুধ দুইছে দেখে ছোট দুই ঠাকুরপো ঋদ্ধিমান এবং রিতেশ এসে এই সুযোগে বলে, বৌদি, তোমাদের দেখছি তো দুজনে প্রচুর খাটনি হচ্ছে, তাই জন্য আমি ভাবছি কি তোমাদের দুজনের জন্য দুটো কাজের মেয়ে নিয়ে আসবো। এ কি ঠাকুরপো, আমাদের জন্য আবার কাজের লোক নিয়ে আসতে যাবে কেন? আমরা তো দুজনেই সব কাজ করে ফেলছি। সে কি কথা, শহরের মেয়ে যদি বউ হয় তাহলে কি তারা আর কাজ করবে? সেটা ঠিক কথা, তাই বলে কি ঠাকুরপোরা তাদের পছন্দ মতো মেয়েদেরকে বিয়ে করতে পারবে না? আর আমরা বৌদি হয়ে এটুকু সাহায্য তো করতেই পারি, তাই না? তারপর তারা তাদের শাশুড়ির কাছে যায় এবং দুই ঠাকুরপোর কথা বললে শাশুড়ি রাজি হয়ে যায়। এরপর ঋদ্ধিমান ও রিতেশের দিনক্ষণ ঠিক করে দুই শহরের মেয়ে ঈশিকা ও পল্লবীর সঙ্গে বিয়ে হয়ে যায়। তারপর বাড়িতে বউ আসলে বরণ করতে যায়। কাকুলি বলে, তোমরা এই আলতা থালাতে পা ডুবিয়ে আস্তে আস্তে কাপড়ের উপরে পা দিয়ে হেঁটে হেঁটে ঘরে আসো। হোয়াট? আমি কত টাকা পার্লারে খরচ করে ম্যানিকিউর করেছি তুমি জানো? এই আলতায় পা ডোবালে আমার পা পুরো লাল হয়ে যাবে, আর আমি সেটা কখনোই করব না। সে কি বৌমা, নতুন বউ ঘরে ঢুকলে আলতা পায়েই ঘরে ঢুকতে হয়, আর এটাই নিয়ম। এই না না না, আমি এইসব করতে পারবো না। আমি মেডিকিউর করেছি, আমার স্কিনে প্রবলেম হয়ে যাবে। এসব ওল্ড ফ্যাশন আপনারা ছাড়ুন তো। তারা কারোর কথা না শুনে নিজেরাই তাদের হাজবেন্ডের হাত ধরে ঘরে ঢুকে পড়ে। রাগে লাল হয়ে যায়। তখন সঞ্চিতা বুঝতে পেরে তার শাশুড়িকে বোঝায়, মা আপনি রাগ করবেন না, আপনার শরীর খারাপ হবে। ওরা শহরের মেয়ে তো, আমাদের গ্রামের রীতিনীতি এখনো বুঝতে পারছে না, আস্তে আস্তে সব বুঝে যাবে। আপনি এখন বিশ্রাম করুন, অনেক রাত হয়ে গেছে। কিছুদিন পর, গুড মর্নিং এভরিওয়ান। গুড মর্নিং শাশুড়ি মা। এই যে আমার ব্রেকফাস্ট কোথায়? আমি সকালে উঠে ব্ল্যাক কফি খাই, 1 কাপ ব্ল্যাক কফি করে দাও তো। আমিও সকালে গ্রিন টি খাই, এসব খাবার আমি খাই না। এসব কি দিয়ে বানানো কে জানে, পরোটা তরকারি খেলে শরীরে ফ্যাট হয়ে যাবে, এইসব আমি খাবো না। নন্দিতা দেবী শহরের বৌমাদের একদমই পছন্দ করেন না। তাদের খাওয়া দাওয়া, নিয়ম কানুন সবকিছুই আলাদা এবং পোশাক আশাকও ভালো নয়। ছোট ছোট ড্রেস, শর্ট শর্ট ব্লাউজ এসব নন্দিতা দেবী একেবারেই পছন্দ করেন না। আর তার দুই গ্রামের বৌমাকে দেখে ঈশিকা এবং পল্লবী অবাক হয়ে যায়। এভাবেই কিছুদিন পর, শাশুড়ি মা, আমি আর পল্লবী প্রেগনেন্ট। আপনি তাড়াতাড়ি গ্র্যান্ড মা হতে চলেছেন। হ্যাঁ মা, ঈশিকা ঠিক কথাই বলেছে, আমরা প্রেগনেন্ট। মা, আমি আর সঞ্চিতাও মা হতে চলেছি, খুব শীঘ্রই আপনি ঠাকুমা হবেন। আরে একসঙ্গে 4-4টে খুশির খবর, আমি তো আর নিজেকে সামলাতেই পারছি না। আমি আজ খুব খুশি যে আমার 4 বৌমাই মা হতে চলেছে। এরপর মাসের পর মাস যেতে থাকে। কবিতা ও সঞ্চিতা প্রেগনেন্ট অবস্থাতেই সংসারের সমস্ত কাজ করে, আর ওইদিকে ঈশিকা আর পল্লবী সারাদিন এসি চালিয়ে শুয়ে থাকে আর নানান ধরনের অনলাইনে খাবার অর্ডার করে খেতে থাকে। এমনই একদিন নন্দিতা দেবী বলেন, ঈশিকা, পল্লবী, তোমরাও তো কাকুলি আর সঞ্চিতার সাথে কিছু কিছু কাজ করতে পারো, তাতে তোমাদের না হলেও তোমাদের বাচ্চাদের ভালো হবে, বাচ্চারা হেলদি সুস্থ থাকবে। কি আপনি কি বলছেন? আমরা প্রেগনেন্ট? ওকে, প্রেগনেন্ট অবস্থায় আমরা এই গাইয়া মূর্খদের মতো কাজ করতে পারবো না, ইম্পসিবল। এতে আমাদের প্রেগনেন্সির ক্ষতি হতে পারে। এই অবস্থায় যতটা বেড রেস্টে থাকবে ততটাই ভালো। আমাদেরকে নিয়ে আপনাকে অত ভাবতে হবে না, আমরা একটা এক্সারসাইজ মেশিনের অর্ডার দিয়েছি, কাল থেকেই আমরা এক্সারসাইজ করব, আমাদের শরীর ফিট থাকবে। যত সব অশিক্ষিত মূর্খের দল। পল্লবী ও ঈশিতা শাশুড়ির কথা অবাধ্য করে দুজনে ঘরে চলে যায়। তারপর 7 মাস হতে না হতেই নন্দিতা দেবী তার 4 বৌমাকে নিয়ে হসপিটালে চেকআপের জন্য যায়। ডাক্তারবাবু, আমার 4 বৌমারই বাচ্চা সুস্থ আছে তো? কোনো অসুবিধা নেই তো? কংগ্রাচুলেশন, আপনাদের 2 বৌমার বাচ্চা একেবারে সুস্থ নর্মাল আছে। আর আপনার ওই যে 2 বৌমা, কি নাম জানো, ওই ঈশিকেশ আর পল্লবী, ওদের দুজনের বাচ্চাই দেখছি ওজনে কম ও দুর্বল, তাই ওদের 2 মাস পরেই ডেলিভারি হবে। ওদের এখন সময় লাগবে। আমার যা মনে হচ্ছে বাচ্চা খুবই দুর্বলের কারণে আইসিইউতে রাখতে হবে। ডাক্তারের কথা শুনে পল্লবী ও ঈশিকা বাড়িতে এসে চিন্তায় অস্থির হয়ে যায় এবং কান্নাকাটি করতে থাকে। আমাদের হাজবেন্ডরা আমাদের বাচ্চাদের মুখ দেখার জন্য অপেক্ষায় আছে। এখন যদি তারা এইসব কথা শুনে খুবই কষ্ট পাবে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। সব ভুল আমাদেরই,
আমরা যদি শাশুড়ি মায়ের কথা শুনতাম আর যদি ওদের দুজনের মধ্যে পরিশ্রম করতাম তাহলে হয়তো আমাদের বাচ্চা সুস্থ হতো। এখন আর কি করার আছে আমাদের? আমার তো মাথায় কিছু কাজ করছে না। এই বলে তারা দুজনে কান্নাকাটি করতে থাকে। এমন সময় কাকুলি ও সঞ্চিতা এসে তার দুই ছোট জাকে বোঝাতে থাকে। মন খারাপ করো না বোন, আমরা তো আছি, এখনো অনেক সময় আছে। এই 2 মাসের মধ্যে আমরা তোমাদের এত যত্ন করব, দেখবে 2 মাসেই তোমাদের বাচ্চা অনেক পুষ্টিকর হয়ে গেছে ও ওজনও বেড়ে গেছে। হ্যাঁ বোন, কিছু ভেবো না, আজ থেকে তোমাদের যত্ন শুরু। চলো তাড়াতাড়ি, ঘরে গরুর দুধ আছে, চট করে দুজনে 2 গ্লাস দুধ খেয়ে নেবে। চলো তো দেখি, মা দুধ খেলে বাচ্চা বেশি শক্তি পাবে। ঈশিকা ও পল্লবী 2 বড় জায়ের কথা শুনে তাদের কথা অনুযায়ী চলতে থাকে ও তাদের সঙ্গে পরিশ্রমও করতে থাকে, যা দেখে শাশুড়ি নন্দিতা দেবী খুবই খুশি হয়ে যান এবং ডেলিভারির সময় হয়ে এলে 4 বৌমাকে হসপিটালে অ্যাডমিট করে। এরপর 4 জনই সুস্থ সবল হেলদি বাচ্চা জন্ম দেয়। আপনার 4 নাতি সুস্থ ও হেলদি আছে, এটা কিভাবে সম্ভব হলো আমিও বুঝতে পারছি না। সম্পূর্ণটাই উপরওয়ালার দয়া। 2 মাস পরেও এমন হেলদি বাচ্চা হবে আমি ভাবতেই পারিনি। না ডাক্তার বাবু, আমার 2 বড় বৌমা মিলে তার 2 ছোট জাকে বোনের মতো এত যত্ন করেছে, সে কারণেই এটা সম্ভব হয়েছে। আজ আমি খুব খুশি যে আমার 4 বৌমা এক হতে পেরেছে আর আমার 4 নাতিকে নিয়ে আমার ঘর উজালা করতে পেরেছে। আমি আজ খুব খুশি। এরপর নন্দিতা দেবী তার 4 বৌমা ও 4 নাতি নাতনিকে নিয়ে ঘরে ফিরে আসে। এরপর থেকে তারা আনন্দে খুশিতে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে থাকে।